নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএএমএস। আজকে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টার নাম হলো ক্লেপ্টোমেনিয়া। আমরা জানবো যে ক্লেপ্টোমেনিয়া বলতে আমরা কি বুঝি, কি কারণে হয় এই ক্লেপ্টোমেনিয়া, এর সিমটমসগুলো কি কি, এর ট্রিটমেন্ট প্রভৃতি বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। ক্লেপ্টোমেনিয়া এটা একটা বিরল প্রজাতির অসুখ, অর্থাৎ খুব বেশি এটা দেখতে পাওয়া যায় না। কিন্তু যে মানুষটি এই ডিজিজে আক্রান্ত হয় এবং তার পরিবারের লোকজনের কাছে এটা কিন্তু দুর্ভাগ্যজনক। ক্লেপ্টোমেনিয়া হচ্ছে যারা এই ডিজিজে আক্রান্ত হয় তাদের মধ্যে চুরি করার একটা অদম্য এবং অনিয়ন্ত্রিত প্রবণতা তৈরি হয়, যেটাকে তারা কন্ট্রোল করতে পারে না, তার নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। এবং সচরাচর যারা ক্লেপ্টোমেনিয়ায় আক্রান্ত হয় তারা যে জিনিসটা চুরি করে সেটা তাদের কোনো কাজে লাগে না, এবং সেটা হয়তো খুব সামান্য, সে অনায়াসেই সেই জিনিসটা কিনতে পারে। এবং এরা যে চুরি করে সেটা সংসারের প্রয়োজনের জন্য বা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, অথবা নিজেকে জাহির করার জন্য, নিজের ক্ষমতা দেখানোর জন্য, কোনো কিছুর প্রতিবাদ বা বিরোধ করার জন্য তারা কিন্তু এই ধরনের কাজটা করে থাকে না। তারা সম্পূর্ণভাবে এটা স্বনিয়ন্ত্রিত এই কাজটা যখন করে স্বতঃস্ফূর্তভাবে হয়, অর্থাৎ এটার এই ইচ্ছাটা তাদের হঠাৎই মনের মধ্যে তৈরি হয়, এবং চুরি করার পরে যে জিনিসটা তারা চুরি করে সেটা হয় ফেলে রেখে দেয়, অথবা কাউকে দিয়ে দেয়, অথবা অনেক সময় দেখা যায় যে যার থেকে চুরি করেছে তাকেই হয়তো লুকিয়ে ফেরত দিয়ে দিল, এবং সেই জিনিসটা কিন্তু সে অনায়াসেই কিনতে পারে। এটা এক ধরনের ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, আবেগ নিয়ন্ত্রণাধীন একটা ডিজিজ, মানে একটা ডিসঅর্ডার এটা, এবং এটা কগনিটিভ, মানে এটা এক ধরনের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মধ্যে এটা পড়ে। এবং এই ডিজিজটাতে যারা আক্রান্ত হয় তাদের এটা সাধারণত একটা বিরল প্রজাতির অসুখ, খুব বেশি এটা দেখতে পাওয়া যায় না। এবারে বলছি যে এর সিমটমস বা লক্ষণগুলো কি। দেখুন, এর প্রধান লক্ষণ হচ্ছে হঠাৎ করে এই ধরনের মানুষের মধ্যে চুরি করার একটা ইচ্ছা তৈরি হয়, এবং এই ইচ্ছাটা কিন্তু অনিয়ন্ত্রিত এবং অদম্য, অর্থাৎ সে এটাকে কন্ট্রোল করতে পারে না, তার কন্ট্রোলের বাইরে থাকে। এবং যে জিনিসটা তারা চুরি করে হয়তো সেই জিনিসটা তাদের কোনো কাজেও লাগবে না, তাদের কোনো ব্যবহারেও সেই জিনিসটা কিন্তু লাগবে না, এবং চুরি করার ফলে সাধারণত সেই জিনিসটাকে তারা কোনো একটা জায়গায় জমিয়ে রেখে দেয়, অথবা ফেলে রেখে দেয়, অথবা কাউকে দিয়ে দেয়। এবং চুরি করার ঠিক আগের মুহূর্তে এদের মধ্যে একটা উদ্বেগ, একটা আশঙ্কা তৈরি হয়, এবং তাদের মধ্যে কিন্তু একটা অ্যাংজাইটি বা একটা টেনশন কাজ করে। চুরি করার সময় এরা একটা খুব আনন্দ বা সুখানুভূতি অনুভব করে, তাদের একটা রিলিফ লাগে এবং তাদের এটা জিনিসটা ভালো লাগে। কিন্তু চুরি করার পরে সমস্যাটা অন্যরকম হয়ে যায়, অর্থাৎ তখন তাদের মধ্যে কিন্তু একটা অনুশোচনা তৈরি হয়, একটা অনুতাপ তৈরি হয়, নিজের প্রতি একটা ঘৃণা তৈরি হয়, একটা ভয় কাজ করে। এবং কিন্তু এই জিনিসটা এখানেই শেষ নয়, এটা পরবর্তীকালে একটা সাইকেলের আকারে আবার প্রথম থেকে এই ঘটনাটা কিন্তু ঘটতে থাকে। এবং যখন এরা চুরি করে তার আগে এরা কিন্তু কোনো রকম কোনো প্ল্যানিং করে না। এই ধরনের সাধারণত মানুষ এই ধরনের কাজ যখন করে তাদের একটা প্ল্যানিং থাকে, বা যেই জায়গাটা থেকে কাজ করবে সেই জায়গাটা সম্বন্ধে জানা, বা সেক্ষেত্রে একটা প্রস্তুতি নেওয়া, এরা কিন্তু এই সমস্ত কিছুই করে না। হঠাৎ করে মনের মধ্যে এই ইচ্ছাটা শুরু হয় এবং তারা এই কাজটা করে। সাধারণত কোনো পাবলিক প্লেস থেকে এরা এই কাজটা করে, অর্থাৎ কোনো বড় স্টোরে বা কোনো শপিং মলে বা দোকানে, অথবা হয়তো কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে, বা কোনো সোশ্যাল গ্যাদারিং, কোনো বিয়ে বাড়ি বা এই ধরনের কোনো জায়গা যেখানে অনেক মানুষ একত্রিত হয়েছে, সেই জায়গা থেকে এরা এই কাজটা কিন্তু করে থাকে। সাধারণত এরা কিন্তু বুঝতে পারে যে এরা অসুস্থ, এবং এরা তাদের একটা মানে একটা অস্বস্তি রয়েছে, একটা অসুবিধা রয়েছে, কিন্তু কখনোই তারা মানতে চায় না এই ব্যাপারটা, এবং যার ফলে কারোর সঙ্গে ওরা এই ব্যাপারটা শেয়ার করে না এবং চিকিৎসকের শরণাপন্নও হয় না। অ্যাক্সিডেন্টালি হয়তো কোনো মানুষের ক্ষেত্রে এটা জানা গেল, এবং তারপরে হয়তো অনেক সময় দেখা গেল তার জেল হয়ে গেল বা পুলিশ কাস্টাডি হয়ে গেল, তখন হয়তো এটা সকলের নজরে আসে এবং তারপরে ট্রিটমেন্টটা শুরু হয়। অর্থাৎ এই ক্লেপ্টোমেনিয়ার ক্ষেত্রে প্রথম থেকে কিন্তু ট্রিটমেন্টটা সাধারণত শুরু করা যায় না, এই কারণে যেহেতু এটা ধরা পড়ে না এবং এরা এই ব্যাপারটা কারোর সঙ্গে শেয়ার করে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা ক্লেপ্টোমেনিয়ায় আক্রান্ত তাদের কিন্তু অন্য কোনো মানসিক ব্যাধি রয়েছে, যেরকম ধরুন অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকতে পারে, তাছাড়া তাদের ইটিং ডিসঅর্ডার থাকতে পারে, সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার থাকতে পারে, প্যানিক ডিসঅর্ডার থাকতে পারে, অথবা ডিপ্রেশন থাকতে পারে। এই ধরনের মানসিক ব্যাধি কিন্তু তাদের মধ্যে থাকতে পারে। এবং
এবারে বলি যে এটা কি জেনেটিক গত কারণে হতে পারে, জিনগত কারণে হতে পারে, অর্থাৎ বংশ পরম্পরায় কি এই ডিজিজটা হতে পারে? দেখুন এর কোনো তথ্য মানে সঠিক তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে এই ডিজিজটা বাবা মা বা ভাই বোন কারুর থাকলে পরবর্তীকালে কারুর মধ্যে এটা হতে পারে কি না কারুর, সেটা সম্বন্ধে সঠিকভাবে জানা যায়নি। তবে দেখা গেছে যে হয়তো যার ক্লেপ্টোমেনিয়া আছে তার ফ্যামিলির অন্য কারোর অন্য কোনো মানসিক রোগ আছে যেটা হয়তো জেনেটিক্যালি তার মধ্যে এসছে, কিন্তু ক্লেপ্টোমেনিয়া সরাসরি জিনগত কারণে হয় কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা সম্ভব হয়নি। এবারে বলছে ঠিক কী কী কারণে এই ডিজিজটা হয়। প্রথমত বেশ কিছু গবেষণার মাধ্যমে জানা গেছে যারা এই ক্লেপ্টোমেনিয়ায় আক্রান্ত তাদের ব্রেনের স্ট্রাকচারে বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়, যে পরিবর্তনটা সাধারণ মানুষের মধ্যে থাকে না। এই স্ট্রাকচারাল পরিবর্তন গঠিত কারণে তাদের এই ক্লেপ্টোমেনিয়া হতে পারে। এবং এর সাথে সাথে আমাদের ব্রেনের মধ্যে বেশ কিছু নিউরো ট্রান্সমিটার ব্রেন কেমিক্যাল থাকে, যেরকম তার মধ্যে হচ্ছে সেরোটোনিন বা ডোপামিন। এখন এই ধরনের কেমিক্যালগুলোর যদি ইমব্যালেন্স হয়, ভারসাম্য যদি বিঘ্নিত হয়, তাহলেও কিন্তু সেক্ষেত্রে এই ডিজিজটা হওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া আমাদের মাথার মধ্যে ব্রেনের মধ্যে ওপিওয়েড সিস্টেম কাজ করে, যে ওপিওয়েড সিস্টেম আমাদের সমস্ত ইচ্ছা শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করে। যদি এই সিস্টেমটার ভারসাম্য নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ওপিওয়েড সিস্টেমের ভারসাম্যটাও কিন্তু বিঘ্নিত হবে, সেক্ষেত্রে ক্লেপ্টোমেনিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ছোটবেলায় কোনো মাথায় কোনো আঘাত পেয়েছে, সেই আঘাতজনিত কারণে পরবর্তীকালে তার মধ্যে এই ধরনের একটা সমস্যা হলেও হতে পারে, এটা কিছু কিছু ক্ষেত্রে জানা গেছে। এছাড়া দেখা গেছে যে যারা ক্লেপ্টোমেনিয়া আক্রান্ত তাদের অন্য কোনো মানসিক ব্যাধি কিন্তু তাদের মধ্যে রয়েছে, যেরকম অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে বা কোনো ইটিং ডিসঅর্ডার হতে পারে, যেরকম অ্যানোরেক্সিয়া নার্ভোসা বা বুলিমিয়া, বা কোনো সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, কোনো জিনিসপত্র ব্যবহার করার ক্ষেত্রে বিশৃঙ্খলা, ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডার, এই ধরনের সমস্যা কিন্তু তাদের মধ্যে থাকতে পারে। এবারে বলছি কিভাবে এই ডিজিজটা ডায়াগনোসিস করা হবে। দেখুন, এমন কোনো টেস্ট নেই যাতে সরাসরি বলে দেওয়া হবে যে কেউ ক্লেপ্টোমেনিয়ায় আক্রান্ত। এটা সম্পূর্ণ সিমটমের উপরে ভিত্তি করে এবং তার সঙ্গে কথা বলে এটা ডায়াগনোসিস করা হয় যে কোনো ব্যক্তি ক্লেপ্টোমেনিয়ায় আক্রান্ত। এবং সেই সাথে সাথে এবং যেহেতু সহজে এরা ডাক্তারের কাছে শরণাপন্ন হয় না বা কারোর কাছে শেয়ার করে না, যার ফলে কিন্তু ডায়াগনোসিসটা সচরাচর সাথে সাথে হয় না। এবারে বলছি যে ক্লেপ্টোমেনিয়ার ট্রিটমেন্ট কিভাবে হবে। দেখুন, এই ট্রিটমেন্টটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মেডিসিনগত ট্রিটমেন্ট এবং আরেকটা হচ্ছে সাইকোথেরাপি। মেডিসিনগত ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমত এই ধরনের মানুষ যেহেতু অন্যান্য কোনো মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়, সুতরাং সেই ব্যাধির জন্য প্রথমত মেডিসিন দেওয়া হয় সেই ব্যাধিটাকে বা সেই ডিজিজটাকে রিকভারি করার জন্য। এর সাথে সাথে আমাদের ব্রেনের মধ্যে যে নিউরোট্রান্সমিটার ব্রেন কেমিক্যালগুলো রয়েছে তার ভারসাম্য যেহেতু বিঘ্নিত হয়, তাহলে সেক্ষেত্রে তার ভারসাম্যকে সাম্যতায় আনার জন্য মেডিসিন দেওয়া হয়। ওপিওয়েড সিস্টেম যাতে সঠিকভাবে কাজ করতে পারে, তার ভারসাম্য যাতে বিঘ্নিত না হয়, সেই জন্য মেডিসিন দেওয়া হয়। এবং এর সাথে সাথে দেওয়া হয় যে অন্যান্য যদি কোনো সমস্যা থাকে শারীরিকভাবে, তাহলে সেই সিমটোমেটিক ট্রিটমেন্টটা দেওয়া হয়। এই সমস্ত মানুষের ক্ষেত্রে ঘুমের ভীষণ ভালো প্রয়োজন এবং সেই সাথে সাথে অতিরিক্ত মানসিক চাপ যাতে এদের মধ্যে না থাকে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। এরপরে বলছি সাইকোথেরাপি। সাইকোথেরাপির মধ্যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ভীষণভাবে উল্লেখযোগ্য। এক্ষেত্রে সেই মানুষটার মধ্যে যে নেগেটিভ যে চিন্তাধারা বা অ্যাটিচিউডগুলো রয়েছে সেগুলোকে খুঁজে বার করে তাকে পজিটিভ অ্যাটিচিউডে পরিণত করাটাই হচ্ছে এই ট্রিটমেন্টের কিন্তু প্রধান উদ্দেশ্য। এবং এর সাথে সাথে এদের কাউন্সেলিং করা হয় এবং বারে বারে এদেরকে কাউন্সেলিং করিয়ে করিয়ে এই যে কাজটা যেটা যে খারাপ কাজ এবং এর ইম্প্যাক্ট কতটা খারাপ হতে পারে, জেল হতে পারে, পুলিশ কাস্টাডি হতে পারে, তার যে সামাজিক যে প্রতিপত্তি সেটা নষ্ট হতে পারে, সে অসম্মানিত হতে পারে, তার সাথে সাথে তার পরিবারের লোকজনও কিন্তু এতে এফেক্টেড হতে পারে, সেটা তার মাথার মধ্যে ঢোকাতে হবে, বারে বারে তাকে বোঝাতে হবে। এবং সেই সাথে সাথে এই কাজটা করে সে যে আনন্দ পায় তাকে কিন্তু সেটা নিরুৎসাহিত করতে হবে। অর্থাৎ কোনো কাজ করার সময় মানুষ যদি সেটা আনন্দ না পায়, এই ধরনের কাজ বিশেষ করে, তখন কিন্তু ধীরে ধীরে সে নিরুৎসাহিত হয়ে যাবে এবং এই কাজটা সে করবে না। দেখুন, এই ডিজিজটা কিন্তু লং টার্ম ডিজিজ বা অনেক সময় এটা লাইফ টাইমও হতে পারে, কাজে খুব ধৈর্যের সঙ্গে এই ট্রিটমেন্ট করতে হবে। ধৈর্যের সঙ্গে ধীরে ধীরে ট্রিটমেন্ট করলে কিন্তু মানুষ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে পারবে। এবং এই সাথে সাথে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাপোর্টটা কিন্তু ভীষণ ভীষণ দরকার। এরা কিন্তু কোনো ক্রিমিনাল নয়, কোনো অপরাধী নয়, এরা নিজেরা ইচ্ছা করে এই কাজটা কিন্তু করছে না, সম্পূর্ণভাবে স্বনিয়ন্ত্রিত একটা ঘটনা, স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, এদের ভিতর থেকে এই কাজটা করাতে বাধ্য হচ্ছে। এটা কিন্তু সবাইকে বুঝতে হবে এবং তাকে সাপোর্ট দিতে হবে।
যদি এইভাবে সাপোর্ট দেওয়া যায়, তার সাথে সাথে তার যদি ট্রিটমেন্ট এবং সাইকোথেরাপি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এগুলো যদি করা হয়, সে কিন্তু আস্তে আস্তে সুস্থতার পথে এগিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।